আজকের ভিডিওতে আমরা দেখব একটি মেগা প্রজেক্ট বা ব্রিজের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অংশ অ্যাপার্টমেন্টের পাইল ক্যাপের ঢালাই। একটি ব্রিজের পুরো লোড এই অ্যাপার্টমেন্টের মাধ্যমেই মাটির গভীরে যায়, তাই এর ঢালাই প্রক্রিয়ায় কোনো ভুল করা চলবে না। সাধারণত কি কি ভুলের সম্ভাবনা থাকে সেই বিষয়েই একটু আলোচনা করব। চলুন শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আজকের ভিডিওটি ব্রিজ কনস্ট্রাকশনের সাথে জড়িত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ব্রিজের পাইল ক্যাপ ঢালাইয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চেক করে নিতে হয়। পাইল হেড বা পাইলের মাথা সঠিক লেভেল পর্যন্ত সঠিকভাবে ভাঙা হয়েছে কিনা। পাইল হেডের সারফেস যেন রুক্ষ থাকে, অর্থাৎ ঢালাইয়ের সাথে যেন পাইল হেডের বন্ডিংটা সুন্দরভাবে হয়, সেজন্য অবশ্যই পাইল হেডের ভাঙা অংশে চিপিং করে নিতে হবে। এমএস শাটার ব্যবহার করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, আর শাটার যেন অবশ্যই ওয়াটার টাইট হয়ে থাকে, যাতে করে এর ঢালাইয়ের পানি কোনো অবস্থাতেই শাটারের বাইরে বেরিয়ে যেতে না পারে। অ্যাপার্টমেন্টের পাইল ক্যাপে সাধারণত রডের ডেন্সিটি বা ঘনত্ব অনেক বেশি থাকে, অর্থাৎ এর দুই লেয়ারে যে রড থাকে তার উপরের এবং নিচের লেয়ারে তুলনামূলকভাবে অন্যান্য পাইল ক্যাপের চেয়ে একটু বেশি রড থাকে। এখানে টপ এবং বটম দুটি রডের খাঁচা থাকে। সেখানে আবার মেইন রড এবং সারফেস রডগুলি অবশ্যই ড্রয়িংয়ের সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তাছাড়াও থাকে অ্যাপার্টমেন্টের ওয়ালের রড, উইং ওয়ালের রড ইত্যাদি। ড্রয়িং অনুযায়ী প্রত্যেকটা রড যেন সুন্দরভাবে মিলিয়ে নেওয়া হয়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পাইল ক্যাপের লেন্থ, উইথ, থিকনেস এবং অন্যান্য ডাইমেনশন যদি থাকে, তার সবগুলো ফিতা দিয়ে মেপে নিশ্চিত করে নিতে হবে। মনে রাখতে হবে, সাধারণভাবে পাইল ক্যাপের ক্লিয়ার কভার বা কভারিং 3 ইঞ্চি হয়ে থাকে। যেহেতু এটা মাটির নিচে থাকে, সুতরাং পানির সংস্পর্শে যাতে সহজেই না আসতে পারে, সেই জন্য ক্লিয়ার কভার উপরের সারফেসগুলির তুলনায় মাটির নিচের সারফেসগুলিতে একটু বেশি থাকে, অর্থাৎ এখানে 3 ইঞ্চি থাকার সম্ভাবনা বেশি। ড্রয়িং অনুযায়ী তা মিলিয়ে নিতে হবে। একটি মজবুত পাইল ক্যাপের জন্য ঢালাইয়ের সঠিক অনুপাত, অর্থাৎ পাথর, বালি এবং সিমেন্টের অনুপাত যথাযথভাবে মিলিয়ে নিতে হবে। ব্রিজের ক্ষেত্রে সাধারণত কংক্রিট প্লাস 25 অথবা কংক্রিট প্লাস 30 ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই কংক্রিট প্লাস 25 বা কংক্রিট প্লাস 30 ব্যবহার করলে সেই অনুযায়ী মিক্স ডিজাইন সম্পন্ন করে নিতে হবে এবং মিক্স ডিজাইন অনুযায়ী কংক্রিটকে মিক্সিং করতে হবে। অথবা সাধারণভাবে 1-1.5-3 অনুপাত থেকে থাকে। তো 1-1.5-3 অনুপাত থাকলে সেই 1-1.5-3 অনুপাত ক্যালিব্রেশনের সাহায্যে, টুকরি এবং অন্যান্য ফেরা দিয়ে ক্যালিব্রেশনের সাহায্যে তা নির্ধারণ করে নিতে হবে এবং ঢালাইয়ে সেই অনুপাতে ব্যবহার নিশ্চিত করতে হবে। 1-1.5-3 মানে 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি, 3 ভাগ এগ্রিগেট। সাধারণত স্টোন চিপস বা স্টোন এগ্রিগেট ব্যবহার করা হয়। ডিজাইন অনুযায়ী সিমেন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ ওপিসি বা পিসিসি, সেটা ডিজাইন ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুসারে ব্যবহার করতে হবে। তাছাড়া বালি অবশ্যই মোটা বালি হবে, FM 2.5 বেশি। পাথর হবে পরিষ্কার, ধারালো, অর্থাৎ রুক্ষ সারফেস বা ক্রাস্ট স্টোন। নির্মাণ সাইটে কাজ করার জন্য শ্রমিকদের নিরাপত্তা সবার আগে, এটা মাথায় রাখতে হবে। মাথার সুরক্ষার জন্য সেফটি হেলমেট ব্যবহার করতে হবে। রাতের বেলায়ও যাতে দূর থেকে আলোর প্রতিফলনে কর্মীকে চেনা যায়, সেই জন্য হাই ভিজিবিলিটি ভেস্ট ব্যবহার করতে হবে। ঢালাইয়ের সিমেন্ট এবং কাদা থেকে পাকে রক্ষা করতে অবশ্যই সেফটি বুট বা গাম বুট ব্যবহার করতে হবে। কংক্রিট মিক্সিং ও ভাইব্রেশন দেওয়ার সময় চোখ এবং হাতের সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস এবং চশমা ব্যবহার করতে হবে। সাধারণত বড় ধরনের ব্রিজে রেডিমিক্স কংক্রিট ব্যবহার করা হয়।
রেডিমিক্স কংক্রিট ব্যবহারের সুযোগ না থাকলে, বিশেষ করে দুর্গম এলাকায় যদি হয়, তাহলে ম্যানুয়াল মিক্সিংয়ের মাধ্যমে অর্থাৎ সাধারণ মিক্সার মেশিন ব্যবহার করে মিক্সিং ফাইনাল করতে হবে। প্রয়োজন অনুযায়ী মিক্সিংয়ের সময় অ্যাডমিক্সারের ব্যবহার নিশ্চিত করতে হবে। হোক সে রেডিমিক্স অথবা ম্যানুয়াল মিক্সিং মেশিন, যাই হোক না কেন, ওয়ার্কেবিলিটি নিশ্চিত করার জন্য অবশ্যই ইসলাম টেস্ট করে ইসলাম নিশ্চিত করতে হবে। সিলিন্ডার বা টিউব টেস্টের জন্য অবশ্যই ঢালাই চলাকালীন সময় কংক্রিট স্যাম্পল সংগ্রহ করতে হবে। অ্যাবাটমেন্ট পাইল ক্যাপের থিকনেস সাধারণভাবে অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে 2 লেয়ার বা 3 লেয়ারে ঢালাই করা যেতে পারে। তবে প্রত্যেক লেয়ারে অবশ্যই ভাইব্রেশন এবং কম্প্যাকশন নিশ্চিত করতে হবে, যাতে ভেতরে ঢালাইয়ের ভেতরে কোনো প্রকার এয়ার পকেট বা এয়ার বাবল না থাকে। আবার এটাও খেয়াল রাখতে হবে অতিরিক্ত ভাইব্রেশনের ফলে যেন কংক্রিট সেগ্রিগেট না হয়ে যায়। যেহেতু এটি মাস কংক্রিটিং, তাই ভেতরের তাপমাত্রা বেড়ে কংক্রিটের মধ্যে ফাটল দেখা দিতে পারে। প্রয়োজনে বড় স্ট্রাকচারের ক্ষেত্রে পাইপ বা কুলিং বা বিশেষ সিমেন্ট ব্যবহার করা হয়। ঢালাই শেষে লেভেল ঠিক করে কিলিংয়ের জন্য চট বা পাটের ব্যাগ বিছিয়ে দিতে হবে। একটি ব্রিজের দীর্ঘস্থায়িত্ব নির্ভর করে এই পাইল ক্যাপের গুণগত মানের উপর। মনে রাখতে হবে এই পাইল ক্যাপের মাধ্যমে ব্রিজের লোড মাটির গভীরে প্রবেশ করে। সুতরাং এতক্ষণ যে বিষয়গুলি আলোচনা করলাম, পাইল ক্যাপ ঢালাইয়ের সময় এই সবগুলি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে এবং অনুসরণ করতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিন অথবা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনার ব্রিজের কাজে এই সমস্ত কিছু সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা কমেন্টসে আমাদের জানান। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।